আমার দাদির মুখ থেকে বলতেছে, আমার বাবাকে বলছে তুই সর। তো হঠাৎ করে দেখলাম যে দাদি চুপ হয়ে গেল, মানে তাকে ধরে শুধু পারতেছে না মাটিতে আছাড় দিতে, মানে আমার মা আর বাবা ধরে রাখছে আমার, এবং আমাদের সেই সময় একটা কাজের মেয়ে ছিল ওই উনিও ধরে রাখছেন। তো একটা সময় দেখলাম আমার দাদির কণ্ঠে সেই খালেদ ভাই যেটা বলে গেল যে বিকট হাসি, এটা কোনো মানুষের হাসি না রাসেল ভাই, জাস্ট মানে বিলিভ মি, এটা কোনো মানুষের হাসি না। আমি খুবই অবাক হচ্ছে একটা জিনিসে, যে সত্যি কথা বলতে কি যে খালেদ ভাই এবং আপনি দুজনেই আমাদের সাথে, মানে দুজনই এখানে এসেছেন দু ধরনের গল্প বলার জন্য, কিন্তু সামহাউ গত সপ্তাহে এরকম হয়েছিল যে সুমন ভাই তার গল্প ঠিক করে এসছে, আমাদের যে গেস্ট এসছেন তার সাথে সামহাউ সেটা রিলেটেড, আজকেও সামহাউ মিলে গেছে। এবং আমি কিন্তু মানে ব্যাপারটা এরকম ভাবিনি, আমি যে মানে খালেদ ভাইয়ের গল্পের কিছু অংশ আমি জানতাম, বাট এরকম ভাবিনি যে জিনিসগুলো এইভাবে মিলে যাবে। সামহাউ মিলে যাচ্ছে। এবং আপনি যে এখন আপনি আমার ইমেইলে সাধারণত হাসির কথাটা আমাকে লিখেছিলেন না, বাট এখন হাসির কথাটা বলছেন, সো মিলে যাচ্ছে সবকিছু। আর দেখলাম মানে তারা টর্চার করার পরে তারা দেখলাম যে বেশ তারা আনন্দিত, মানে হাসিটার আর একটা জিনিস, যেটা হাসিটার সিকোয়েন্স গুলো চেঞ্জ হচ্ছে, মানে সে আপনার হাসিটা একরকম, আমার হাসিটা একরকম, মানে ওরা যে সাত ভাই যে এটা নিয়ে সাতটা ক্যারেক্টার প্লে করতেছে, হাসির ধরনটা মানে খুব মাইনরলি শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো একটা স্কেলে নাই, অ্যাটলিস্ট মানে বোঝা যাবে যে একজন বৃদ্ধ মানুষের অত শক্তিও নাই, অত জোরে হাসি না, এইভাবে জোরে হাসার মতো শক্তি নাই। তো সেই সময় যখন তারা হাসতো তখন আমার মা জিজ্ঞেস করতো, আমার মা ততদিনে ইউজড হয়ে গেছে, তখন জিজ্ঞেস করতো যে আচ্ছা তোমরা যে এইভাবে অত্যাচার করো এটা কি ঠিক করো? দেখ তুই তো মেজ বউ, তুই তো বউদের ভিতরে খুব ভালো, আর বাকিগুলো তো সবাই তোর কিন্তু শত্রু, তুই কিন্তু সাবধানে থাকবি। এই ধরনের কথাবার্তাগুলো বলতো, যেগুলো মানে আমার দাদির পক্ষে এই জিনিসগুলো বলা কোয়াইট ইম্পসিবল। আর আমাদের পরবর্তীতে কোনো বিপদ আপদ হবে কিনা আমার মা আবার এগুলো ততদিনে মানে বুঝে গেছেন যে একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করলে কিছু অ্যাডভান্স নিউজ পাওয়া যায়। তো আমার মা জিজ্ঞেস করতো যে তোমরা এইভাবে আরো এসো না, এইভাবে অত্যাচার করো না, বৃদ্ধ একটা মানুষ নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, তো তোমরা এসো না। হ্যাঁ তুই তো নামাজ পড়িসই, তুই নামাজ পড়িস বলেই তো তোকে আমরা ভালোবাসি। তো গত রমজানে এসছিলাম, তুই এত ভয় পাইছিলি কেন? তো বললো যে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারা এসেছিলেন। আমি তখন আমার মা ওই গত বছর যে বছর মানে যে সময়টা হয় তার আগের বছরে এরকম একটা ঘটনা ঘটে, রমজান মাসে সেই সময় ভাত মানে চুলাতে দিবে, ওই সময় দেখে যে জানলার পাশ দিয়ে কিছু একটা সানসেটের উপর থেকে কিছু একটা ধূপ করে নামলো, মানে জানলা বন্ধ, বাট আমার মা ফিল করছে যে কিছু একটা নামছে। তারপরে দেখলো যে অনেকগুলো, আমার মা জানলা দিয়ে উকি দিল, উকি দেওয়ার পর পরে দেখে যে অনেকগুলো বাচ্চা, ছোট বাচ্চা দৌড়ে 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 হেঁটে যাচ্ছে সানসেটের নিচে, একদম সানসেটের নিচে দিয়ে। রাত বাজে তখন কটা, 3টা, যেটা সম্ভবই না আমার মা নিজে চোখে দেখা। আমার মা 3টার সময় সবকিছুই সম্ভব। তো সব সেটা আমার বাবাকে ডাকলো তাড়াতাড়ি, তুমি একটু আসো তাড়াতাড়ি। এসে দেখলো যে আর কিছু নাই। এরকম একটা ঘটনা। তো ওই 7 ভাইয়ের একজন রিপিট করতেছে, বলতেছে যে তুই তো গতবার এত ভয় পেয়েছিলি কেন? আমি তো তোকে দেখতে আসি পাবনা থেকে, তুই এরকম ভয় পাবি না, আমরা কিন্তু তোকে আসবো দেখতে, তোকে আমরা পছন্দ করি। আমার জিজ্ঞেস করতো যে আমার ছেলে মেয়েদের কি কোনো সমস্যা কি, বা ওদের স্বাস্থ্য কোনো অসুখ বিসুখ হবে কিনা? না না না, তোর ছেলে মেয়েরা ভালো। তো তোর ছেলে এরকম কি কখনো হয়েছে যে আপনার মা বা আপনার দাদি কোনো ঘটনা আগে থেকে বলে দিতে পারতেন? এরকম কোনো, এটা যখন পজেস হতেন সেই সময় বলতেন, এরকম কোনো কিছু কি হয়েছে আপনাদের? হয়েছে। এরকম একটা ঘটনা বলতে পারবেন যে আমার বাবা বলেছিল এবং পরে হয়ে গেছিল? একদম হুবহু মিলে গেছে। সেটা আমাদের জন্মের আগে। আচ্ছা, জন্মের আগে, এটা হচ্ছে লিবারেশনের সময়, 71-এর কথা বলছি, ওই সময়। তো যেটাতে ছিলাম, আমার মা বলতো যে আমার ছেলে মেয়েদের কিছু হবে, মানে সব কিছু জিজ্ঞেস করতো, যে বলতো না তোর মেয়েরা তো খুবই ভালো, ওদের অসুখ বিসুখ হবে না, তবে তোর ছেলেটাকে একটু দেখে রাখিস, ওর প্রতি কিন্তু শনির একটা আছে, কি বলে আঞ্চলিক ভাষায় বলতো যে ওকে একটু দেখে শুনে রাখিস, ওর কিন্তু অসুখ বিসুখ হয়। সেই সময় আমার প্রচন্ড অসুখ বিসুখ হতো। তো
এনিওয়ে, তো এরকম ঘটনাগুলো মানে প্রায় ঘটতো আমাদের ফ্যামিলিতে। আর আপনি যেটা কথা বললেন সেটা হচ্ছে লিবারেশনের সময় আমার বাবা ছিলেন গভর্নমেন্ট অফিসার, বর্তমানে উনি রিটায়ারমেন্টে আছেন। তো পাবনাতে তখন তার নতুন চাকরি পোস্টিং, তো পাবনাতেই তার হয়, পাবনা থেকে ঢাকাতে আসার একটা প্রোগ্রাম হয়। সেদিন আরিচা ঘাটে, তখন তো আরিচা হয়ে যেত, এখন তো বঙ্গবন্ধু সেতু হয়ে যায়, তো আরিচা ঘাটে সেই দিন বলছে এলো, সেই দিন আবার আমার দাদিকে পজেস করে। তো পজেস করার পরে আমার মা জিজ্ঞেস করে, আমরা তখন কেউই হয়নি, তখন জিজ্ঞেস করে যে আচ্ছা ও তো যাচ্ছে, তো ওর রাস্তায় কোনো সমস্যা হবে কিনা। তখন তো চারদিকে যুদ্ধের একটা ডামাডোল। তখন বলে যে হ্যাঁ, আমার বাবার নাম ইউসুফ আলী মিয়া। তো বলছে হ্যাঁ, ইউসুফের সমস্যা হবে। কিরকম সমস্যা? ওর ওই ফেরিঘাটে যায় ও একটা সমস্যায় পড়বে, তো ওকে বেশি জানি বেশি মাতবরি না করে, মাতবরি কথাটা বলছিল, আচ্ছা, যে ও জানি বেশি মাতবরি না করে। তো আমার মা বলছে যে মাতবরি কেন করবে, কেন ওই যে যারা তোদের এখানে আসছে ওদের সাথে যেন বেশি মাতবরি না করে। ওকে ফাইন। তো বলছে এমনি কোনো অসুবিধা হবে না, তো মিলিটারিদের কথা বলছে, মিলিটারিদের কথা বলতেছে। তো বলছে যে না, তোরা যারা এখানে আসছে তোদের এখানে ওদের সাথে যেন বেশি মাতবরি না করে। তো ভালো, তো আমার বাবাকে যেতে হবে, তার চাকরি রক্ষার্থে যেতে হবে, ফাইন। আমার বাবা গেল, যাওয়ার পরে ঠিক আরিচা ঘাটে তাদের বাসটা থামাই দেওয়া হয়। বাসে ছোট বাচ্চারা কাঁদতেছে, মানে খুব মানে অনেকক্ষণ 4-5 ঘন্টা আটকে রাখছে, বাস থেকে নামতেও দিচ্ছে না, গেটের সামনে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে ওই পাক সেনারা। আমার বাবা কি করলো, আমার বাবা বাস থেকে নামে নাই, জাস্ট ওই যে কন্ট্রাক্টর যেখানে দাঁড়িয়ে থাকে ওখানে গিয়ে বললো যে ভাই, এখানে বাচ্চারা আছে, এদেরকে কিছু দেন, এরা অনেকক্ষণ ধরে মহিলারা আছে, তাদেরকে কিছু নামার সুযোগ দেন, আমরা একটু কিছু খাবার দেন আমাদের। তো বলতেছে তুই কে? তখন ইয়েতে জিজ্ঞেস করতেছে ওরা হিন্দিতে বা উর্দুতে, যেটা বলছে যে তুই কে? ফাইন। দেখার পরে আমার বাবা বললেন যে হ্যাঁ দেখো, আমার তখন ডান্ডি কার্ড বলে, ওরা বলতে ডান্ডি কার্ড, তখন আমার বাবা আইডি কার্ডটা দেখালো গভর্নমেন্টের কাছে, ঠিক আছে। তো বলছে যে সব মানে আমার বাবা কেউ আসতেছে না বাসের ভিতরে, আমার বাবা এগিয়ে আসছে, এটাতে তারা খুব মানে অ্যাস্ট্রোনাইজ, প্লাস আমার বাবার প্রতি আমার বাবাকে ডেকে নিয়ে ক্যাম্পে আগে বসালে সব আইডি কার্ডটা দেখলো, দেখার পরে একটা পর্যায়ে বলে ঠিক আছে, তখন ওরা দিয়ে দেয়। তারও 4-5 ঘন্টা পরে বাসগুলো ছাড়ে। এই একটা হ্যাসেল হয়েছিল। যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথায় হ্যাসেলটা হবে এটা ওকে। আপনার জীবনে আপনি আপনার লাইফ টাইমে কোনো কিছু দেখেছেন, আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে? আমি ফিল করেছি, আমরা এখন যে বাসাটাতে থাকি, আমার বোনদের বিয়ে হয়ে গেছে, আমি আম্মার সাথে আছি, আব্বা আম্মার সাথে আছি, বাট পাশের একটা ফ্ল্যাটে আমাদের 4টা রুম। এই 4টা রুমের ভিতরে একটা রুম আছে যে রুমে আমাদের মানে বোঝা যায় যে somebody living is over there, somebody এক্সিস্টেন্সটা মানে বোঝা যায়। কেমন বোঝা যায়? কারেন্টটা চলে গেল, কারেন্টটা চলে যাওয়ার সাথে সাথে চেয়ারে একটা খট করে একটা শব্দ হলো, মনে হলো যেন ওই চেয়ারটাতে কেউ একজন বসেছিল। আচ্ছা, ওই চেয়ারটাতে কেউ বসেছিল। তারপরে আমাদের ওই রুমটাতে আমাদের ডিপ ফ্রিজটা আছে, ডিপ ফ্রিজটা আপনি উপরে উঠিয়ে যখন ঢাকনাটা লাগাবেন খট করে একটা শব্দ হলো, মনে হলো কেউ যেন এটা যেন লাগাচ্ছে, মানে একটা এক্সিস্টেন্স বোঝা যায়। আচ্ছা, বাট ওরা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। কিন্তু এরকম ঘটনা আপনাদের মানে কারেন্ট চলে গেলে হয় নাকি কারেন্ট থাকা অবস্থাতে কখনো শুনেছেন? আপনি একা শুনেছেন নাকি সবাই শোনে? আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা সবাই মিলে গেস্টরা চলে গেছে, আমরা গিফট খুলতেছি, রাত 12টা-1টা মতন বাজে। সেই সময় আমার ওই যে একটু আগে বলেছিলাম যে আমার চাচিদেরকে সবাইকে দেখায় যে আমরা আসি, আমাদের এক্সিস্টেন্সটা ওরা বুঝায়। তো আমার চাচিদের পরবর্তী জেনারেশন হচ্ছে আমাদের চাচতো ভাই বোনরা, তো ভাইদের ওয়াইফদের মধ্যেও কেউ কেউ তাদেরকে সরাসরি দেখছে। আমার বড় চাচার বড় ছেলে, উনি তার ওয়াইফ এটা কি দেখেছিলেন সেটা জানার আগে আমরা একটা ছোট্ট একটা ব্রেক নেব, একটা বিজ্ঞাপন বিরতিতে যাই না, একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরে আসছি একটু পরে। সো স্টে টিউন টু রেডিও 40, কোথাও যাবেন না।
শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম। এবং আমাদের প্রথম যে ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম সেই সময় অথই আমাদের SMS করে জানিয়েছিলেন যে স্টোরিটা তার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। অলরাইট, সুমন আমাদের লিখেছেন খুব ভয়ানক ঘটনা, আপনারা অনেক সাহসী। আমাদের প্রথম যে দুজন গেস্ট ছিলেন তাদেরকে বলেছেন। আলিম লিখেছেন যে কেন তার SMS পড়া হচ্ছে না, আসলে অসংখ্য SMS আছে, আসলে গল্পগুলো শুনতে শুনতে SMS কিছু চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, তার একটা এক্সপেরিয়েন্স আছে, তাদের গ্রামে তার ঘরে প্রতিদিন অচেনা একটা গাছের পাতা পাওয়া যায়, মানে তিনি জানেন না এটার মানে কি। ওকে, আমার যেটা মনে হয় যে আপনি মেইল করে আপনাদের পুরো ঘটনা যদি একটু ডিটেল বলেন তাহলে ভালো হয়। সেটা হচ্ছে মেইল করার আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, bhut@radiofurti.fm, BHOOT ভূত FM @radiofurti FOORTI এখানে আপনি ইমেল করতে পারেন এবং ইমেল করার সময় অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা অবশ্যই অ্যাড করতে ভুলবেন না। আর ডক্টর জাহিদ আমাদের লিখেছেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে সেই সমস্ত ঘটনাগুলোর সায়েন্টিফিক ব্যাখ্যা তার কাছে রয়েছে এবং তিনি বলছেন যে অ্যাকচুয়ালি ভূত বলে তো কিছু নেই এবং তিনি বলছেন যে কোনো প্রবলেম তিনি দূর করে ফেলতে পারেন। আমি আপনার সাথে একেবারেই একমত হচ্ছি না, কারণ আপনি ব্যাখ্যা করবেন সায়েন্স দিয়ে। সায়েন্স আর এই প্যারানরমাল যে সমস্ত ব্যাপার স্যাপার সেই সমস্ত ব্যাপার স্যাপারকে আসলে মানে একটাকে দিয়ে আরেকটা যদি আপনি একটা জাজ করতে চান তাহলে এটা সবচাইতে বড় ভুল কাজ হবে আমার মনে হয়, কারণ সায়েন্সের এটা ভাবার মতো কোনো সাবজেক্টই না। ওকে, সো আমার মনে হয় যে না, জিনিসটা আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না। আমরা যেটা চিন্তা করছি যে কিছু ঘটনা সেটাকে অবশ্যই আমরা সায়েন্স দিয়ে বা বিচার করার জন্য আমরা এখানে একদমই কেউ চেষ্টা করছি না। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে যিনি এতক্ষণ কথা বলছিলেন তার সাথে আমি মাঝখানে থামিয়ে দিয়েছিলাম এবং আমরা একটা ব্রেক নিয়েছিলাম। আমরা তার কাছে আবার ফিরে আসবো। প্লিজ আপনার যে ঘটনাটা বলছিলেন সেইখান থেকে আবার আসি। থ্যাংক ইউ, ফাইন। আমার বড় চাচার বড় ছেলে, ইনফ্যাক্ট আমাদের বংশের বড় ছেলে, বড় ভাই, সম্মান করি তাকে সবাই আমরা। তো উনার ওয়াইফ নতুন বিয়ে হয়েছে, তো গ্রামের বাড়িতে গেছেন। আমাদের একটা বড় একটা পুকুর আছে বাড়ির পেছনে, ওই পেছনটাতে আমাদের বেশ অনেকগুলো পুকুর, পেছনটাতে বাড়ির মহিলারা ওখানে তারা গোসল টোসল করে। আচ্ছা, অনেক পুরাতন পুকুরটা। তো একদিন উনিও গেছে, যাওয়ার পরে হঠাৎ করে দেখলো যে ওখানে 2-3 জন মহিলা গোসল করতেছে। আচ্ছা, উনি কি মনে করে পুকুরটা চেক করে গেল আর কি, যে কেউ আছে কিনা, কেউ থাকলে উনি আর কি নামবে। আচ্ছা, তো উনি কি করলো, উনি বাসার ভেতরে গিয়ে উনার কাপড় চোপড় যা নিছে সব নিয়ে সাথে সাথে ইটস আ ম্যাটার অফ 1 মিনিট উনি আবার গেল। আর ওই মহিলারা ওই মানে যে স্টেজে ছিল তাদের 1 মিনিটের ভিতরে ওখান থেকে চলে আসার কথা না, বা তাদের আনুষঙ্গিক যে গোসলের যে পর্যায়ে যে কাজগুলো থাকে সেগুলো শেষ হওয়ার কথা না। উনি এসে দেখলেন পুকুর ঘাট সম্পূর্ণ শূন্য এবং কিছুক্ষণ আগে যে এখানে যে কেউ যদি গোসল করার যে একটা সিঁড়ির উপরে, আমাদের বড় একটা সানবাঁধানো সিঁড়ি আছে, সিঁড়ির উপরে যে পানিটা নিয়ে সাবান টাবান ইউজ করা যে বিষয়গুলো থাকে ওগুলো কিছুই নেই, কোনো চিহ্ন নেই। সকাল থেকে এখন পর্যন্ত পুকুরটা ইউজ হয়নি, ওই ঘাটটা কেউ ইউজ করেনি, এরকম ভাবে শুকনো একদম খটখটা। উনি রীতিমতো মানে পুকুরের ওখান থেকে মানে উনি কিভাবে আসছে উনি পরে আমাদেরকে বলছে যে মানে চিৎকার দিয়ে কাপড় টাপড় হাতে গিয়েছিল, দৌড়ে ফেলে দিয়ে সব উনি বাসার ভিতরে এসে হুমড়ি খেয়ে পড়ছে। এই দৃশ্যটা দেখে এরকম কিছু আছে। ওকে, তাহলে আমরা আরো কিছু ঘটনা জানতে পারবো আশা করছি। তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিব, তাই না? ছোট একটা ব্রেক নিব। ইন দ্য মিন টাইম আপনাদের বলবো যে আপনারা SMS করতে পারেন। আর SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। তবে তার আগে আমার একটা ঘটনা আছে, রিসেন্টলি ঈদের মধ্যে হয়েছে এটা। ঈদের মধ্যে বলতে আমি বুঝাচ্ছি যে ঈদের ছুটির পরে মাঝামাঝি একটা সময়ে আমার ঘটনাটা ঘটেছে। সেটা হচ্ছে যে এবার জানেন সবাই যে ঈদের একটা লম্বা ছুটি ছিল, তো আমরা কয়েক বন্ধু মিলে আমরা তখন ঢাকার বাইরে একটা জায়গায়, আমি স্পেসিফিক কোন জায়গাটা বলছি না, একটা জায়গায় আমরা হাঁটছিলাম সব বন্ধুরা মিলে একসঙ্গে। তো এই যে হাঁটছি এবং তার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ঈদের কথা হচ্ছে যে অমুকের সাথে এবার দেখা হলো, তমুকের সাথে এবার দেখা হলো না, ও তো দেশের বাইরে আছে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং ধীরে ধীরে আমরা সবাই কত ব্যস্ত হয়ে যাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের পেছন দিকে ধরুন যে আচ্ছা আমি বলি যে ধরুন যে এটা পুরনো ঢাকার কোন একটা জায়গা এবং পেছন দিকে নদী এবং আমরা নদীটাকে পেছনে রেখে সামনের দিকে হাঁটছি। তো আমার একটা বন্ধু জাস্ট বললো যে জানিস এইখানে, ওই এলাকার ছেলে, সে বললো যে জানিস এখানে একটা জায়গা আছে, একটা গলি আছে, এই গলিটাতে আমরা সাধারণত কেউ কখনো যাই না,
কারণ এই গলিতে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে এই গলিতে গেলে যেটা দেখা যায়, আমার কাছে একটু ফানি লাগলো প্রথমে যে এই গলিটাতে দেখা যায় যে একটা মেয়েকে দেখা যায়। তো অনেক রাতে আসলে এদিক দিয়ে একটা মেয়েকে দেখা যায়। তো আমি প্রথমে মনে করলাম যে মেয়েকে দেখা যায় এটা কি ধরনের কথা, একটা মেয়েকে। আমি বললাম যে কিভাবে দেখা যায়, তো বলছে যে মাঝে মাঝে দেখা যায় যে সে দেয়ালের উপরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে দেখা যায় বসে আছে গাছের উপরে, এরকম ধরনের দেখা যায়। তো বললাম তাই নাকি, কোথায় সেই গলি, কোথায় দেখি। তারপরে আমরা হেঁটে আসছি এবং ওই প্রসঙ্গ নিয়েই কথা বলতে বলতে আমরা হেঁটে আসছি, ততক্ষণে গলিটার কাছাকাছি চলে এসেছি এবং খুবই অদ্ভুত একটা ঘটনা গলির কাছাকাছি এসে ঘটলো। আমি ততক্ষণে একেবারে জিনিসটা বিশ্বাস করি, কারণ ততক্ষণে সে আবার বলতে শুরু করেছে আমাকে যে জানিস আমি একদিন দেখেছি। তো আমি বললাম যে দেখেছিস কোন জায়গায়, এটা কিরকম ভাবে? তো সে বললো যে দেখেছি এরকম ভাবে যে এখানে একটা গাছ আছে, গাছের ওপরে মেয়েটা বসে আছে। তখন আমি বুঝলাম জিনিসটা যথেষ্ট রকমের ফানি এবং এটা বিশ্বাস করার কোনো কারণই নাই যে একটা মেয়ে রাতের বেলায় গাছের উপরে বসে আছে, এত রাত্রে কেউ দেখবে, সেটা খুবই ফানি লাগার কথা। এবং এটা ব্যাপারটা শুনলে ঠিক ভয় লাগে না। তা বললাম যে কই সেই গলি কোথায়? তো ততক্ষণে গলির একদম কাছাকাছি চলে এসেছি। সে আমাকে দেখালো যে হাতের বাইরের যে গলিটা দেখছিস এই গলিটা। আমি বললাম, তখন আমি তখন যে কোশ্চেন গুলো করছি আমি ঠিক কনসিয়াসলি করছিলাম না। আমি বললাম যে এই গলিটায় কি দেখিস? তো বললো যে এই গলিটায় দেখি একটা মেয়ে এই দেয়ালটার উপরে বসে থাকে। আমি সেই সময় সবচাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আমি বলবো না যে আমি সামনে দেখলাম, আমার জাস্ট চোখ বন্ধ করে যেরকম মনে হয়, আমি জাস্ট দেখলাম যে একটা মেয়ে। তারপরে ঘটনাটা তখন আমি দেখি। আমি বললাম যে এই গলিতে আছে, এখানে কি কোনো ঘটনা আছে আগের? সে বললো যে এইখানে ও বলছে এবং একই সাথে আমি ঘটনাটা ভিজুয়ালাইজ করতে শুরু করলাম। ও ঠিক যেভাবে বলছে আমি ঠিক সেভাবে ভিজুয়ালাইজ করলাম। আমি বললাম, ও বলছে যে এইখানে একটা মেয়ে বহুদিন আগে এই গাছটা থেকে ফাঁসি নিয়েছিল। আমি জাস্ট হুবহু সেই ঘটনা দেখতে পেলাম, একদম একটা মেয়ে জাস্ট ফাঁসিতে ঝুলে আছে। এটা তো মনের ভুলই হতে পারে, কারণ সে কিন্তু ঘটনাটা খুবই এত অদ্ভুত হয়ে ঘটলো যে ও যে মুহূর্তে বলছে আমি সেই মুহূর্তে দেখছি। আমি জানি না ও কি বলবে, ও জানি না আমি কি দেখবো, এরকম একটা সিচুয়েশন। এবং আমি দেখতে পেলাম। দেখার পরে আমি সেই বন্ধুটাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করলাম, আমি যেরকম ভাবে দেখতে পেয়েছি। আমি বললাম কি জানিস, আমার মেয়েটাকে দেখে মনে হলো যে মেয়েটার বয়স 17 বছর। আমি একদম এক্স্যাক্টলি এটাই বলেছি যে 17 বছর বোধহয়। তো ও বলল যে আমি জানি না, তবে খোঁজ নিয়ে আমাকে বলতে হবে। তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে সে খোঁজ নিল এবং সে চিন্তা করার পরে বলেছে হ্যাঁ এইরকমই বয়স হওয়ার কথা। এটা আমার জানা কথা, কোন বয়সের কোন মেয়ে এখানে ফাঁসি নিয়েছে বা কি হয়েছে সেটা আমি দেখলাম এবং বয়সটা সহ দেখলাম। এই ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। যে সবচেয়ে বেশি অবাক লেগেছে যখন গলিটার কাছে আসলাম, তারপর থেকে আমি ঠিক বুঝিনি। এবং যেই মুহূর্তে দেখা শেষ হয়েছে সেই মুহূর্তে আমার ফ্রেন্ডেরও কথা যেটা ছিল মুখে, সেই কথাটা ছিল এরকম ধরনের, আচ্ছা এই জিনিসগুলো সামনে চলে আসলে কেমন লাগে না? হোয়াট ইজ দিস? আমি ও গল্পটা বলছে বা ঘটনাটা বলছে, আমি দেখছি এবং যে মুহূর্তে দেখা শেষ হলো সেই মুহূর্তে সে ঘটনাটা শেষ করলো এভাবে। এগুলো হুট করে সামনে চলে আসলে কেমন লাগে না? আমি আমার বন্ধুকে বললাম যে তুই যখন ঘটনাটা বলছিলি ঠিক সেই মুহূর্তে আমি জিনিসটা দেখেছি এবং যখন দেখাটা শেষ হলো তখন ঠিক সেই মুহূর্তে তুই এই কথাটা বললি যে আচ্ছা এটা হুট করে সামনে আসলে কেমন লাগে না? এখনো ভাবতে গেলে আমার গলা শুকিয়ে আসছে। ওই সময় এরকম এক ভয়ঙ্কর লেগেছিল। আমি ঠিক জানি না যে কতটুকু বুঝতে পারলাম। যে একটা ব্রেক নেই এবং আমি নিজেও মনে করি যে একটা গান শোনা দরকার। এই মুহূর্তে একটা গান শুনে আসি। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে পারেন। নিয়ম তো বললামই, শাউট লিখে স্পেসে আপনার নাম লিখে স্পেসে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান bhutfm@radiofurti.fm এ আমাদের ইমেল পাঠাবেন, অবশ্যই নাম এবং ফোন নাম্বার সহ। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি, কোথাও যাবেন না।
সবসময় এবং চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে একটা ইমেল পড়তে যাচ্ছি আমি। সেই ইমেলটা হচ্ছে যে আমাকে ইমেলটা পাঠিয়েছেন হচ্ছে মুমিত ইমেল পাঠিয়েছেন, এবং মুমিত একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি, এবং আমি তার ভাষায় একটু পড়তে থাকি। তিনি বলেছেন, আমি থাকি পুরান ঢাকার রাজার দেউরি এলাকায়। আমার সাথে কিছুদিন আগে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে, এবং থার্সডেতে এমনিতে রাস্তায় অনেক জ্যাম থাকে। সেদিন আমার এক ফ্রেন্ড আমাকে নীলক্ষেতে থাকতে বলে বিকেল 4:30টার দিকে। আমি বাসা থেকে বের হই 4টার দিকে, মেইন রোডে এসে রিক্সা খুঁজতে থাকি। এই রিক্সাওয়ালা বলে নীলক্ষেত 80 টাকা, কিন্তু ভাড়া হবার কথা 40 টাকার বেশি না। আমি সামনের দিকে তাকালাম, রাস্তার দেখতে পেলাম অনেক জ্যাম, রিক্সা নিলে অনেকক্ষণ বসে থাকতে হবে এক জায়গায়। তাই আমি হাঁটতে শুরু করলাম, এবং আমার ফ্রেন্ডকে ফোনে বলে দিলাম যে 5টার সময় নীলক্ষেত থেকে আমার আসতে দেরি হবে। এরপর আমি হাঁটতে হাঁটতে অনেক দূর আসলাম। পুরান ঢাকার মাহুতটুলিতে আসার পর আমি দেখলাম রাস্তার জ্যাম অনেক কমে গেছে, তাই আমি রিক্সা নেওয়ার ডিসিশন নিলাম। এক ব্লু শার্ট পরা রিক্সাওয়ালাকে বললাম, সে বলল 50 টাকা। আমার একটু রাগ লাগলো যে এত দূর আসার পরেও এত টাকা ভাড়া চায়। তাই আমি ডিসাইড করলাম যে আজকে যত কষ্টই হোক হেঁটে যাব। বাট অনেক দূর আসার পর আমি অনেক টায়ার্ড ছিলাম। আমি আরো অনেক দূর হেঁটে চলে যাই 7 রওজা নামের মাজারের কাছে। খুব দ্রুত হেঁটে যাই। যেই মাজার ক্রস করতে থাকি, কে যেন আমার ডান হাতটা ধরে আমার সাথে হাঁটতে থাকে, ডান পাশে হাঁটতে থাকে আর কি। আমি পাশে ফিরে দেখি একজন বুড়ো লোক, সাদা দাড়ি, লম্বা গোল চেহারার মানুষ আমার হাত ধরে আছে। সে একটি পুরনো মেরুন কালারের পাঞ্জাবি পরে আছে, এবং আমি তাকে আগে কখনো দেখিনি। সে আমাকে বলে যে, কাকা আপনি হাঁটছেন কেন? ওই রিক্সাওয়ালা কত ভাড়া চায়? আমি তাকে বললাম, কিন্তু আমার মনে আসে নাই যে লোকটা কি করে জানলো আমি রিক্সাওয়ালাকে যেতে বলেছি, কারণ সে চেয়েছিল কারণ সেটা ছিল মাহুতটুলিতে, যেটা সেখান থেকে অনেক দূর, এবং আমি অনেক দ্রুত হেঁটে এসেছি। একজন বুড়ো লোক কি করে জানলো আমার দূরের ঘটনা? সে যদি আমাকে সে সময় দেখে থাকতো, তবে সে কি করে এত দ্রুত মাজারের কাছে এলো? সেটাই কথা, যে অনেক দূরের ঘটনাটা করেছিল। এবং মাজারের কাছে এসে একজন বৃদ্ধ ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন যে, তুমি ওই রিক্সাওয়ালাকে কেন চলে যেতে বললা, বা কি অবস্থা, হেঁটে যাচ্ছ কেন? সে আমাকে না চিনে কেন আমার হাত ধরলো তা আমার মাথায় আসেনি তখন। সে আমাকে বলল, তোমার নাম কি এবং আমি কি করি? আমি তাকে বললাম সব। আমি বললাম, আপনি কোথায় থাকেন? সে আমাকে মাজারের দিকে ইশারা করে বললেন যে তিনি যেখানে থাকেন, মাজারটা দেখিয়ে দিয়ে বললেন। মাজারের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। আমি মনে করলাম যে হয়তো সেই রাস্তা ইশারা করছেন তিনি। তাকে বললাম যে আমার জন্য দোয়া করেন। তখন সে আমার মাথায় হাত রাখেন। আমি ফিল করি যে তার হাত অসম্ভব নরম। মনে হলো কেউ আমার মাথায় খুব ঠান্ডা বাতাস দিচ্ছে, এসিড ঠান্ডা বাতাস দিচ্ছে। আমি তাকে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে পাশে তাকিয়ে দেখি লোকটা নেই। আমি আশেপাশে সব জায়গা খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না। সেখানে কোনো গলিও ছিল না। মাজারের পাশে যে রাস্তা গেছে সেখানে দেখলাম, সেখানেও নেই। একটু সামনে আনন্দ কনফেকশনারি ছিল, সেখানে দেখলাম, সেখানেও নেই। তখন ব্যাপারটা আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হলো। আমি আবার দ্রুত হাঁটতে লাগলাম, এবং হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্য একটা জায়গায়। সেই জায়গাটা আমি বলছি, সেটা হচ্ছে সেন্ট্রাল জেলের কাছে। সেখানে একটা মাজার আছে যার নাম মাকুশা মাজার। সেই মাজার ক্রস করার সময় কি যেন আমার পেছন থেকে ডাক দিল এবং বলল যে, মামা 15 টাকা, যাবেন? ঘুরে দেখি সেই ব্লু শার্ট পরা রিক্সাওয়ালা, যে কিনা অনেক দূরে আমার কাছে 50 টাকা চেয়েছিল। আমি সেই মুহূর্তে এতটা ভয় লাগলো যে কোনো কথাই বলতে পারলাম না। এই রিক্সাওয়ালা কেন এত কম চায়? এতটা দূরে তার সাথে আমার কেন আবার দেখা হলো? এবং সেই রিক্সাওয়ালা সম্পর্কে কিভাবে বুড়ো লোকটা জানলো? কেনই বা 2টা মাজারের সামনে এতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটছে, সেটা ভেবে আমি কোনো কথা বলতে পারলাম না। আমি রিক্সাতে চড়ে বসলাম, নীলক্ষেত গিয়ে তাকে ভাড়া দিয়ে চলে আসলাম। সেদিন সারা রাত ঠিক মতো ঘুমোতে পারিনি। কয়েকদিন পর একজন হুজুরকে সব ঘটনা জানালাম। সে আমাকে বলল যে যারা মাজারে থাকে তারা অনেক আল্লাহওয়ালা ছিলেন, এবং তাদের কাছে হয়তো জিন থাকতো। মানুষ বাঁচে কম, বাট জিন বাঁচে প্রায় 1000 বছর। তাই হয়তো তাদের খেদমতকারী জিন এবং মাজারের কাছে থাকে। সে ক্লান্ত দেখে আমাকে হেল্প করেছে। এরকম একটা ঘটনা লিখে পাঠিয়েছেন আমাদেরকে, এবং আমার কাছে ঘটনা খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং আমি নামটা আরেকবার বলতে চাই। আমাদেরকে এই মেইলটা করেছিলেন মুমিত। সুতরাং আপনি যদি ইমেলে এরকম বড় ধরনের ঘটনা জানাতে চান বা আমাদের সাথে আসতে চান এখানে, তাহলে আপনি যেটা করতে হবে, আপনাকে আমাদেরকে
ইমেইল করতে হবে। ইমেইলের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm। যাই হোক, আমাদের সাথে আমরা গল্পের মাঝখানে ছিলাম, সেই গল্পের ঘটনায় আবার ফিরে আসবো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে খালেদ সাইফুল্লাহ, যিনি আমাদের ঘটনাটা বলতে বলতে একটা জায়গায় শেষ করে ফেলেছিলেন প্রায় শেষের দিকে। তো খালেদ সাইফুল্লাহর কাছে আরেকবার একটু ফিরে আসবো, আমরা জাস্ট ওই ঘটনাটার ইতি টানতে চাই। খালেদ ভাই, কি হয়েছিল তারপরে? আপনি যখন বলেন যে কাজের মেয়ে ঢাকায় আসার পরে তারপরে তাকে বললেন যে সেই একই কথা বলছে, সেই যে আপনার যে বোন পজেসড হয়েছিল যার মাধ্যমে, তার নাম উচ্চারণ করে বলছে, তারপরে বলো যে ওই বাথরুমটায় থাকবো। এরপরে কি ঘটেছিল? এর মাঝখানে বলি যে এলিন বলেছে ভূত এফএম এর আজকের যে ঘটনাগুলো সেগুলো অনেক রিয়েলিস্টিক, শুনতে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এত রাত্রে কষ্ট করে জয়েন করেছেন। আমাদের সেই সমস্ত গেস্টদেরকে আরো একবার ধন্যবাদ জানাবো আমি। ওকে খালেদ ভাই, আমার ভূতের কাহিনী যেটা ছিল যে ওটা কিন্তু কাহিনী ওখানেই শেষ, এবং জিন ঘোষণা দিয়ে গেল যে আমি এই বাসায় এই বাথরুমে থাকবো। তারপর আমরা ভয় পেলাম, এবং সে যখন ড্রেসটা চেঞ্জ করে ওই মেয়ের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু দুদিন পরে ওই মেয়েকে আমরা বাড়িতে ঠিকমতো পাঠিয়ে দিই। আমাদের ভয় লেগেছে। এরপর আমি খোঁজ নিলাম যে কেন এটা হবে। আমার মানে এই মেয়ে কোন ভাবে আমার বোনের কথা জানলো এবং ওই ড্রেসটা পরার কারণে তার এটা হলো। এবং খোঁজ নিয়ে আমি জানলাম যে ওই মেয়ে বাড়ি থেকে আসছে, এবং আসার পর আমার বোন যখন গাড়ি থেকে নেমে যায়, সে তখন গাড়িতে সাথে সাথে তাকে উঠাই দেওয়া হয়, এবং এই কাহিনী জানার কোনো স্কোপ তার হয় নাই। একেবারে দুটো বিচ্ছিন্ন ঘটনা। এবং মানে আমার বোন একটা জামা গাড়িতে রেখে দিয়েছিল। আচ্ছা, তার ইউজ করা জামার মধ্যে ওই একটা জামা সে গাড়ির মধ্যে পেয়ে ওটা সে নিয়েছে। তার হয় এরকম একটা জামা সে নিয়েছে, এবং নিয়ে একদিন পরে সেটা রাতে পড়েছে, এবং তখন এটা ঘটেছে, এবং ড্রেসটা চেঞ্জ করার পর ঘটনাটা ঘটেনি। এইটার ব্যাখ্যা আমি ঠিক জানি না, এই ব্যাপারটা জানে না, কিন্তু ঘটনাটা ঘটলো। এটা খুব অদ্ভুত। মানে এই জিনিসটা আমার সবচেয়ে অদ্ভুত লেগেছে যে আপনার বোন পজেসড হয়েছিলেন, তাকে মানে যারা মিস করছে তাদের জন্য একটু বলছি, পজেসড হয়েছিলেন, এবং আপনারা বললেন যে আপনার চাচা উনি একজন পীর, এবং তিনি নিজে দায়িত্ব নিয়ে সেই জিনটাকে বিদায় করেছিলেন। এবং বিদায় করার পরে আপনাদের ঢাকায় একজন কাজের মেয়ে আসলো, যে কিনা সেই জিনটা তাকে পজেসড করলো শুধুমাত্র আপনার বোনের একটা জামা ইউজ করার জন্য, রাইট? ওকে, কিন্তু আপনার সাথে কখনো কি কোনো সমস্যা হয়, মানে কোনো ঝামেলা হয়েছে আপনার সাথে এরকম পরবর্তীতে আর কখনো? না, আমার সাথে পরবর্তী ঝামেলা যেটা, যে আমি তবুতে যেটা মানে সেটা আপনি বলেছেন, কিন্তু এমনিতে আপনাদের ফ্যামিলি আর কাউকে কোনো ডিস্টার্ব করে বা এরকম কিছু না? তারপর থেকে আপনার বোনেরও কোনো সমস্যা হয়নি, আপনাদের ফ্যামিলিতেও কোনো সমস্যা হয়নি? বা ওই বাথরুমটার কি অবস্থা? বাথরুম পরে আমরা ওই বাসাটা 2 মাস পরে ছেড়ে দিয়েছি, এখন জানি না এই বাসাটার কি অবস্থা। ধন্যবাদ খালেদ ভাই, অনেক কষ্ট করে আমাদের সাথে জয়েন করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা মানে কাহিনী মানে বলতে পারি, সেটা মানে আমার বস আহসান হাবিব সাহেব, উন্মাদের সম্পাদক, ওনার একটা মানে উনি বলতেন একটা ঘটনা প্রায় মনে পড়ে। সেটা হচ্ছে ওনার মামার ঘটনা, খুব ছোট। সেটা হচ্ছে যে উনি মানে বসের মামা, উনি থাকতেন ইয়েতে চিটাঙে, পাহাড়ি এলাকায় থাকতেন। পাহাড়ি এলাকার মধ্যে ওখানে একটা মসজিদ, ওখানেই মানে বাড়ি থেকে হাফ কিলো, ওখানে নামাজ পড়তেন যেতেন, প্রতিদিন যান যে ফজর নামাজ পড়েন। তো একদিন অভ্যাস তো ওনার ঘুম ভেঙে গেছে, উনি মসজিদে গেলেন নামাজ পড়তে। দেখেন মসজিদ গম গম করছে লোকে, এত লোক ফজর নামাজে সাধারণত কম হয়, মানে অন্য কথা অনুযায়ী। ইমাম সাহেব আছে না, খুব ইয়াং একজন ইমাম সাহেব, ঠিক আছে হতেই পারে এটা ফজরের জামাত। উনি স্টার্ট করতে গেলেন, ওনাদের ঘড়ির দিকে চোখ পড়লো যে তখন বাজে রাত 2:30টার সময় কেন এত লোক মসজিদে? আমি না এই ঘটনাটা মানে বিচ্ছিন্ন ভাবে কয়েকজনের কাছ থেকে এই ধরনের ঘটনা শুনেছি, এবং খুব অদ্ভুত ব্যাপার কি যে মানে টাইম যেটা, মানে আমি একটা ঘটনা জানতাম যে কার কাছে শুনেছি আমার ঠিক মনে আসছে না। সাধারণত দেখা যায় যে আমি যেটা শুনেছিলাম তার ভাষায় বলি যে সাধারণত এই ধরনের জিন বলি বা যাই বলি না কেন, তারা নাকি আমাদের সবসময় টাইম যেটা সেটা ফলো করে, যে আমরা কোন সময় কোন কাজটা করি, কোন সময় কোন কাজটা করি না। এবং তারা যে সময় মানে আমাদের বাসা বাড়ি বা মসজিদ যাই বলে না কেন যা ইউজ করে, ওই টাইমটা বাদ দিয়ে করে। কিন্তু কেউ যদি হুট করে সেই সময়টার মধ্যে ঢুকে পড়ে, তাহলে এরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটতেই পারে। এবং সেটা বাসা বাড়িতে হতে পারে, যে আপনি এতটার পরে ওই রুমে কখনোই যান না, হুট করে একদিন যদি রাতের বেলায় ঢুকে পড়েন সেই রুমটাতে, তাহলে হুট করে অস্বাভাবিক কিছু দেখা যেতেই পারে। এটা হতে পারে। যখন দেখলেন যে 2:30 বাজে, তখন পাশ থেকে একজন বললেন যে বাড়ি চলে যান, কানে কানে বললেন আপনি বাড়ি চলে যান। উনি একটা কথা শেষ না,
আচ্ছা। তখন সাথে সাথে কথা আমার বাড়ি চলে গেলেন। 4:30টার সময় যখন আবার ফজরে যাওয়া সকালবেলা মানে গরমকাল তখন সকাল তাড়াতাড়ি হয়, মসজিদে গেলেন, ইমাম সাহেবকে পুরোটা বললেন। উনি বললেন যে 2:30টার সময় আমি এরকম ঘটনা শিকার হয়েছি, দেখেছি, ওই সময় মসজিদ আসার দরকার নেই। আপনি যেটা বললেন তাই, একটা সার্টেন টাইম ওদের থাকে, সেটাই মানে টাইমটা মিলিয়ে নেয় ওরা একদম। এটা কি একটা জিনিস জানেন যে একটা মিথ আছে এটা নিয়ে, যে রাত 1টার সময় যে বাড়িতে মোনালিসা থাকে, ঠিক আছে, সেই বাড়ির আশেপাশে তখন ওই বাড়িতে মোনালিসা আসে এবং তখন কুকুরের কান্না শোনা যায়। আমি একবার একটা বাড়িতে মোনালিসা দেখেছি, এটা তো কপি মোনালিসা, একদম কপি, মানে এটা তো মানে অরিজিনাল ছবিটা না, প্রশ্নই আসে না। কিন্তু আমি কিন্তু কুকুরের আওয়াজ শুনেছি, মানে কুকুরের কান্না রাত্রে 1টার সময়। অনেকে তাহলে মিলিয়ে দেখতে পারেন জিনিসটা, জানি না মিলিয়ে দেখতে, এটা আমার মনের ভুল হতে পারে, বাট মিলা দেখার মতো একটা জিনিস। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভয়ঙ্কর এবং লাস্টের ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো, যে এই ঘটনাটা আমি এর আগেও শুনেছি, বিভিন্ন জায়গায় ঘটনাটা ঘটে এবং এই যে এরকম মানে টাইম এলোমেলো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ খালেদ ভাই। আমাদের সাথে আমি বলেছিলাম শুরুতে যে আজকে অসংখ্য, মানে আমি যেটা বলি যে ভূত এফএম আমার মনে হয় আজকে হাইয়েস্ট গেস্ট, সেই মানে যেহেতু আজকে ভৌত স্ট্রিমের ইনভেস্টিগেশন, সুতরাং আমরা এরকম একটা ব্যবস্থা নিয়েছিলাম এবং সেই জন্যই যেটা হচ্ছে যে আমাদের নতুন আরেকজন গেস্ট এইমাত্র আমাদের জয়েন করলেন এত রাত্রে, আমরা তার একটু পরিচয় জানবো। হ্যাঁ, আমি আমিনুল ইসলাম শাহিন, বাসা থেকে। ওকে, তো ঘটনাটা আমার হলো, আমি একটু প্রথম দিকে যাই। সেটা হলো আমার বয়স যখন 11 কি 12 হবে, তখন এটা খুব পার্সোনাল একটা ঘটনা। আমি এটা বলতে যাচ্ছি এই কারণে যে এটার সাথে পরেগুলো রিলেটেড কিনা সেটা আমি জাস্ট জানার জন্য। তো স্বপ্ন দেখছিলাম 11 কি 12 বছর তখন। তো প্রায় স্বপ্ন দেখতাম, তো স্বপ্ন বলতে ভৌতিক কোনো স্বপ্ন না, স্বপ্ন মানুষ দেখতেই পারে। ওকে, তো স্বপ্ন দেখলাম যে আমি যেদিকে শুয়ে আছি আমার বেডে, আমি ছোটবেলাতে একটা রুমে একা শুই, এটা অভ্যাস আমার ছোটবেলা থেকে। যখন আমার 4-5 বছর তখন থেকে আমি একা শুই। তো আমার পায়ের সামনে দিকে কর্নারের দিকে, আমার পায়ের কর্নারের দিকে দেখি যে একটা সাদা কাপড় পরে কি বলবো সেটা উপরে উঠে যাচ্ছে, ভাসছে, শনির উপর ভাসছে। তো এটা আমি স্বপ্নটা দেখছি কতক্ষণ ধরে তো জানি না। যখন ঘুম ভাঙে, তো ভাঙার পরে আমি দেখি যে হ্যাঁ ঠিকই এটা হচ্ছে। ওকে ওকে, এবং ওটা দেখার পরে তখন আমি আবার চোখ বন্ধ করে ফেলি, ভয়ে চোখ বন্ধ করি অথবা কি কারণে করি, তখন আমার বয়স ছিল 12-13 বছর। তো চোখ বন্ধ করে ফেলি, কিন্তু ঘুম আসে না। তো যাই হোক, তখন আমার চোখটা পড়ে, যখন আমি আবার তাকাই সেকেন্ড টাইম, তখন আমার চোখটা পড়ে হলো আমার পাশের রুমে আমার আব্বা আমা ছিল। তো 2 রুমের মাঝে ছিল একটা কটন, মানে পর্দাটা দেখতে উঠছে, কিন্তু 2 রুমে কোনো রুমে ফ্যান চলছে না। তো আস্তে আস্তে দেখি যে কোনো রুমেই ফ্যানও চলছে না, এমনকি কোনো রুমে লাইটও চলছে না সেই সময়, কিন্তু পর্দাটা আলোতে চলছে। পর্দাটা যে মিডিয়াম কোনো কিছু হলে যেরকম হয় কিছুটা ইয়েলোইশ, মানে ওইটা অবশ্য পর্দা কালারটাও ছিল ইয়েলো এবং সেটা জ্বলছে। হ্যাঁ, সেটা জ্বলছে, শুধু পর্দাটা চলছে এবং আলোটা আস্তে আস্তে আমার রুমে পানি রাখবে শুনতে। তারপরে আমি বলি যে আমরা এরকম কিছু দেখেছিলাম যে বনের মধ্যে, যে অ্যাভাটার মুভিতে আমরা দেখেছিলাম যে বনের মধ্যে অনেক কিছু জ্বলে, এরকম টাইপের, মানে ওটা থেকে কোনো আলো বেরোচ্ছিল কিনা। মেইন হচ্ছে একটা হলুদ কালার পর্দার উপর যদি টর্চ লাইট দিয়ে আলো মারা যায়, আলোটা কিন্তু পর্দা কালারটা আসে। আমি বুঝতে পেরেছি, রাইট, ওকে, ওরকম। তো আস্তে আস্তে দেখেছি আলোটা সাদা মানে হোয়াইটের দিকে যাচ্ছে এবং সেটা আমার রুমের দিকে আসছে। তো ওটা দেখে তখন আমি চিৎকার দেবো, কি চিৎকার দেওয়া সে আমার ওই শক্তিটা ছিল না সময়। তো যাই হোক, বহুত কষ্টে আমি চিৎকার দিই, আম্মা বলে চিৎকার দিই। পরে ওই ঘর থেকে আম্মারা ছুটে আসে, এসে আমার পরে লাইট জ্বালায়। তো দেখো না, তো কিছু নাই। ওকে, তো এটা গেল। এরপর থেকে আমার সাথে ওরকম কিছু হয়নি। তো যাই হোক, এর মধ্যে মাঝে যখন আমি তখন যখন ফার্স্ট ইয়ারে, তখন আমরা বাসা চেঞ্জ করি। বাসা চেঞ্জ করার পরে যে বাসাতে আসে মাঝে, আমরা 3টা বাসা পাল্টাই। তো মাঝে যে সেকেন্ড বাসাটা, সেই বাসাতে আসার পরে 4 থেকে 5 মাস পরে আসে না। এই জিনিসটা আম্মা শুনতে পায়, আমার বোনও শুনতে পায়, কিন্তু আমি জানতাম না জিনিসটা, জানতাম না। তো আমি আম্মাকে একদিন বলি যে আম্মা দেখো, যে আমি প্রায় রাতে 1-2টার দিকে আওয়াজ পাই, একটা নুপুরের আওয়াজ পাই এই বাড়ির মধ্যে। তো আম্মা বলে যে এটা কিছু না।
এটা আমাদের তো মনে খেয়াল। এটা তো আমরা অনেক জায়গায় অনেক গল্পে পড়ি, অনেক নাটক সিনেমা এগুলোতে দেখি। তো আপনি যেহেতু একদম পুরোপুরি মানে এটার একদম উইটনেস, আসলে ঘটনা কিরকম লাগে, মানে নূপুরের শব্দটা কিভাবে আসে? রিয়েল একটা নূপুর পায়ে পড়ে একটা মানুষ হাঁটলে যেমন আওয়াজটা হয়, ঠিক সেম আওয়াজটা। আচ্ছা, মানে এটা কোনো নাচের ছন্দ বা এরকম নাচের ছন্দ না, জাস্ট হেঁটে গেলে যেমন হয়, হেঁটে গেলে যেরকম হয়, হাঁটার সময় যে কেউ হাঁটছে এরকম। তার মানে কেউ হাঁটছে এটা বোঝানোর জন্য আমরা বলতে পারি যে নূপুরটা মানে নূপুরের সাউন্ডটা আমরা পাই, নাহলে তো সাধারণত বোঝার কথা না। রাইট, ওকে। হ্যাঁ, সে তো নূপুর ছাড়া হাঁটতে পারে, নূপুর ছাড়া হাঁটতে পারে, তখন আমি বুঝতে পারবো যে কেউ হাঁটছে। হ্যাঁ। তো যাই হোক, আমি কিন্তু জানি না যে আম্মা মাঝে মাঝে শুনতো এটা। আমাকে বললাম যে এই আওয়াজটা তো আমি শুনতে পাই এরকম। তা আমার প্রথম আমাকে বললো যে না, এটা কিছু না, এরকম হতে পারে। তো যাই হোক, পরে আমার বোন একদিন বললো যে আওয়াজটা আমিও তো শুনতে পাই। ওকে। তা আম্মা তার 2-3 মাস পরে বলতেছে এই আওয়াজটা আমি শুনছিলাম। আমি আমাকে বলি তুমি আমাকে বলো না কেন? ওকে, আমি তো শুনতে পাই না। তো যাই হোক, এরকম। তা আমি যে রুমটাতে শুতাম সেই রুমের আমার বেডের ডান সাইডে জানালাটা ছিল, জানালার সাথে আমার বেড। সো প্রায় রাতে জানালার পাশে দিয়ে একটা ঝড় হওয়ার আগে একটা বাতাস হয়, যেমন একটা জোরে বাতাস চলে যায়, সেম বাতাসটা, অথচ কোনো ঝড় টড় নাই, কোনো কিছু নাই, এবং এটা কোনো বর্ষার সিজন বা কোনো ইয়ার সিজন না। যাই হোক, তো আম্মাকে বললাম যে এটাও কি আমার মনে ভুল? তো যাই হোক, এরকম হলো। এবং নূপুরের যে ঘটনাটা সেটা হলো প্রতিদিন রাত 1টা থেকে 1:30টার মধ্যে, ঠিক এই টাইমটাতেই হতো। টাইম একটা ফিক্সড ছিল। আচ্ছা, মানে এটা কোনোদিন হেরফের হতো না? এটা হেরফের হতো না। ওকে। তারপরে তো আমরা বাসাটা ছেড়ে দিই। বাসাটা ছেড়ে দেওয়ার পরে তারপর আমরা এখন বর্তমানে যে বাসাটা আছে, তো এই বাসাটা যে ঘটনাটা ঘটে সেটা আসলে আমি খুবই নার্ভাস। তো ফার্স্ট টাইম আমাদের গ্রামের বাসা হচ্ছে কুষ্টিয়া। তো যার কারণে আমাকে জমি জমার মাঝে যেতে হয়, গ্রামে যেতে হয়। তো একবার আমার দেশে গেল, তো বাড়িতে আমি তখন একা ছিলাম। আমি পাশে, আমার বোনের বিয়ে হয়ে গেছে, তো পাশে আমি আর আমার আম্মাই থাকি। আচ্ছা। তো আমার দেশে গেলে আমি আমার রুমে একা, সম্পূর্ণ একা। তো বাড়িতে আমরা যে বাড়িতে ভাড়া থাকি, বাড়িতে ভাড়াটিয়ারা বাড়িওয়ালারা যারা, তারাও চলে গেছে, মানে পুরো বাড়িতে আমি একা। তো যাই হোক, তো এখন বাসাতে একা, আমাদের বাসাটা হচ্ছে একতলা টাইপ। আচ্ছা, একতলা, সম্পূর্ণ একতলা টাইপ এরিয়া নিয়ে, একটা বড় একতলা নিয়ে। তো রাত আনুমানিক 2টা থেকে 2:30 বা 3টে এরকম হবে। প্রথম যখন, তখন আমার ঘুম এমনিতে একটু পাতলা, মানে কোনো কিছু আওয়াজ টাওয়াজ হলে আমার ঘুম ভেঙে যায়। তো রাত 2টা মনে এরকম হবে, তো আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙতে পারে। তো ঘুম ভেঙে আমার চোখ পড়ে আমার বেডের কর্নার, বেডের সামনাসামনি, তো ডান সাইডে বের হওয়া দরজার পাশে আমাদের ওয়াল আয়না, এবং আয়নার পাশে একটা ছোট্ট একটা জায়গা আছে, ওয়াল। তো ওখানে দেখে একটা শেপ দেখতে পাই। আচ্ছা, চোখটা আমার ওখানে পড়ে, যেহেতু সামনাসামনি, তো শেপ দেখতে পাই, একটা পুরো হিউম্যান শেপ। এবং আমি অতটা গুরুত্ব দিই না যে এটা হতে পারে, চেহারা পড়তে পারে কোনো কিছু, তো ভালো কথা। তো সে পড়ছে, তো আমি আবার 2-3 মিনিট আগে আসছে ওখানে, যে অন্য কিছু হচ্ছে কিনা। তো যাই হোক, 2-3 দিন পর আস্তে আস্তে শেপটা চলে গেল। আচ্ছা, ওকে। তখন আমি আসলে গুরুত্ব দিই নাই যে কিভাবে শেপটা আসলো, কিভাবে চলেই বা গেল। হ্যাঁ। তো যাই হোক, তো আমার তখনও দেশে। আচ্ছা। তো এই ঘটনা ঘটার 4-5 দিন পর একইভাবে আমার ঠিক রাত 2টা-3টা থেকে আমার ঘুম ভাঙে। 2টা-3টার দিকে, এবং সেকেন্ড টাইমে আমি ঘড়ি দেখি। আচ্ছা। এবং যেহেতু এটা পরপর একই টাইমে হচ্ছে, তার ফার্স্ট টাইমটা হয়তো একই টাইমে হবে ওরকমই। তো দেখি যে ওই সময় একই জায়গা, ঠিক একই ওয়ালের একই সাইডে ওইরকম একটা শেপ, হিউম্যান শেপ। এবং নিচের অংশটুকু মানে ডিভাইডেড, মানে একটা প্যান্ট পরলে যেমন একটা ছেলে মানুষ বা একটা পুরুষ মানুষ যেমন এরকম মনে হলো যে ডিভাইডেড একটা পুরুষের একটা শেপ। আচ্ছা। তো যাই হোক, তো শেপটা ওরকম আছে। তখন আমি একটু ভয় পাই, যেহেতু ফার্স্ট টাইম এরকম ঘটছে, সেকেন্ড টাইম ঘটছে, এবং একই টাইমে এবং একই সময় হচ্ছে এটা। তখন আমি বলবো যে আমার কি বাড়ির ঘরের মধ্যে কোনো কিছু কি এটা পড়ছে নাকি? তো জাস্ট আমি তো ওই সময় নড়িও না, কিছু না, আমি চুপ করে দেখতেছি ছায়াটাকে। আচ্ছা, ওকে। যাই হোক, 2 থেকে 3 মিনিট আমার এরকম হবে। এবং সবচেয়ে বেশি ভয় পাই যে সাধারণত আমাদের শেপটা হয় সাধারণত শ্যাডো কালার, যেটা আমাদের ছায়াটা শ্যাডো কালার হয়, 200 টাইপের হয়, কিন্তু এটা পুরো ব্ল্যাক। ব্ল্যাক বলতে কি, যে একটা ওয়াল, সাদা ওয়ালের উপর কালি মেখে গেলে যেমন হয়, ঠিক সেম ওরকম। তো ওটা দেখে পুড়ে গেলে। আচ্ছা, পুড়ে গেলে বেশি সিমিলার, জিনিসটা সিমিলার বলতে জাস্ট
মাইকের কালারের মতন এরকম হবে, মাইকের কালারের মতো, মানে মাইকের উপর যে কালো ফোম থাকে আচ্ছা এটার মতন হবে। ওকে, তো ওটা দেখে আমি একটু ভয় পাই যে আমি ডিপলি জানো এটা। তো যাই হোক পরে 2-3 মিনিট এরকম থাকে এবং আমি এমনকি আমি নিজে গিয়ে চিমটিমারও দেখছি যে আমি আসলে কি ঘুমের মধ্যে আছে, মানে আপনি স্বপ্ন দেখছি কিনা, না এমনকি আমি স্বপ্ন দেখছিলামও না, আমি সম্পূর্ণ ওকে ওকে। তো দেখি যে সবচেয়ে ভয় পাই তখনই যখন দেখি যে শেপটা মাটিতে পড়ে যায়, মানে দেয়ালে থাকে, দেয়াল থেকে নিচে পড়ে যায়। আচ্ছা, এটা কি হিউম্যান শেপ? একদম হিউম্যান শেপ, সম্পূর্ণ মাথার আকৃতি বা কোনো কিছু বোঝা যায় না, কোনো কিছু বোঝা যায় না। তবে একটা মানুষ সামনে দাঁড়ালে তার পেছনে যে সাইডটা পড়ে, সম্পূর্ণ মুখমণ্ডলে যে আকৃতিটা বা বডি আকৃতিটা যেটা শেপটা আপনার শেপটা একেবারে সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবং একটা মানুষ ঘরের কোনো মানে টেম্পারেচারের কোনো পরিবর্তন বা এরকম কোনো কিছু? না 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 না, আপনার শরীর খারাপ বা এরকম মানে মাথা ব্যথা? না, আমার সাধারণত আমি ঘুমালে ফ্রেশ ঘুম হয়, আমার ফ্রেশ ঘুম হয়। এবং সবচেয়ে বড় কথা হলো সাধারণত একটা মানুষ দাঁড়ালে, একটা মানুষ যদি পড়ে যায় শেপটা কিন্তু ওইভাবে পড়ে না, জাস্ট গুটিয়ে পড়া যেটা বলা হয়, শেপটা সেম এরকম গুটিয়ে পড়া, যেটা মাটিতে পড়ে যায়। আচ্ছা, সেম ওরকম। তো যাই হোক তখন আমি উঠি, আস্তে আস্তে উঠি, প্রায় তাও 8 ঘন্টা পরে উঠি, আমার তো ঘুম আর হয় না। তো যাই হোক উঠে লাইট জ্বালাই, ওকে, তো লাইট জ্বালাই। সেদিন রাতে আর কখন ঘুমাচ্ছিলাম হয়তো বা ফজর আজানের সময় আমি ঘুমাই, আর হয় না। তো যাই হোক এরকম ঘটনা আম্মা আসলো। তো আমি আমাকে বললাম যেরকম শেয়ার করার মতো মানুষ এখন তাকেই তো ফার্স্টে বলতে হবে। তো যাক তাকে সে আমাকে সান্ত্বনা দিয়ে বললো যে না এরকম তেমন কিছু না, হয়তো মনে ভুল বা এরকম হতে পারে, যেটা স্বাভাবিকভাবে বলে মানুষ। তো যাই হোক এরকম হওয়ার পর তারা 1 মাস পরে আম্মা আবার দেশে যায়, আবার দেশে যায়। ওকে, এবং এটা ঘটনাটা ঘটে যখন আমি একা থাকি তখন। ওকে, কেন আমি আগে বলে রাখি আমি কিন্তু এগুলো কিন্তু বিলিভ করি না। এখনো করেন না? এখন হয়তো বা একটু একটু। আচ্ছা, আসলে নিজের সাথে এক্সপিরিয়েন্সটা আসলে না ঘটলে বোঝা যায় না যে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে বা কতটা রিয়েলিস্টিক লাগে তখন অনেক। ওকে, সো মানে আপনি যখন দেখলেন যে পড়ে যাওয়ার পরে এটা রোল করে পড়ে, তারপরে কি হয়? তারপর কিছু হয় না। তারপরে কি আপনার মানে ওটা একদম ভ্যানিশ হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আপনি কি করেন? ভ্যানিশ হয়ে যাওয়ার পর আমি আমার করণীয় কি, আমি ওখানে চুপ করে বসে থাকি এবং আল্লাহকে ডাকতে থাকি। এবং সেকেন্ড টাইম আমি সূরা নাস, সূরা ফালাক আমি মনে মনে পড়ছি। আচ্ছা, যে এটা আপনি পড়তে পারেন। ওই যে বোবা ধরলে যেরকম ধরনের সমস্যা হয় সেই ধরনের এরকম একটা প্রবলেম আমার একবার হয়েছিল। আচ্ছা, একবার হয়েছে? যতবার দেখেছেন ততবারই হয়নি? না, কখনো না। এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা আগের বাসায় যে বাসাটা আমি ছেড়ে আসছি সেই বাসাটা আমার একবার হয়েছিল। আচ্ছা, বোবা ধরার ব্যাপারটা আমরা জানি, কিন্তু এইটার সাথে বোবা ধরার কোনো রিলেশন নাই। ওকে, হ্যাঁ, এটা টোটালি এটা ডিফারেন্ট। তো যাই হোক, তো থার্ড টাইম যখন হয়, সেকেন্ড টাইমটা হলো, থার্ড টাইম হলো হচ্ছে আমার যখন আবার সেকেন্ড টাইম দেশে যায়। থার্ড টাইমটা হয় সেকেন্ড টাইম আর 1 মাস পরে, প্রায় আনুমানিক 1 মাস পরে হবে এটা। ওকে, আমি যেহেতু 1 মাস চলে যাচ্ছে আমি মনে করছি হয়তো বা গেছে, এটা আমার মনে ভুল টুল কোনো প্রবলেম ছিল হয়তো বা ফিজিক্যালি হয়তো বা হতে পারে। যেদিন যাই সেদিনই হয় নাকি যে কোনো একদিনই হতে পারে? যে কোনো একদিন, যেদিন যায় সেদিন একবারই, ওই নাইটে আর আসে না সেটা। না, তা বলছি না, মানে আপনার আম্মু বা মানে যেদিন উনি দেশে, না যেদিন যায় সেদিন হয় না। আচ্ছা, মানে হঠাৎ করে যে হঠাৎ করে যেটা, মানে এটা কোনো নিয়ম নেই। আচ্ছা, তো যারা এরকমই ঘুমিয়ে আছে, সেদিন ঘটনাটা ঘটছে। সেদিন হলো আমাদের অন্যান্য ভাড়াটিয়ারা ছিল, জাস্ট বাড়িওয়ালারা ছিল না। তো আমি যেখানে থাকি আমাদের বাড়িওয়ালার এরিয়াটার ভিতরে আমি থাকি, তো তারা ছিল না। মোটামুটি ওই এরিয়াটা আমি একা। আচ্ছা, ওকে। তো সেদিন আমি সাধারণত আমি রাতে 0 পয়েন্ট জ্বালায় আসি, ডিম লাইট যেটা বলা হয়, এবং ডিম লাইটটা হলুদ, মানে আলোটা বেশি। আমি তো রাতে আলো, কারণ ওই ডিম লাইটে আলো তো অনেক সময় পড়ি আমি, বড় লাইট জ্বালাই না, যেটা ওইটাতে কাজ চালাই না, যথেষ্ট উজ্জ্বল সেটা। হ্যাঁ, যথেষ্ট উজ্জ্বল। তো যাই হোক, তো সেদিন রাতে আমি ওই লাইট টাইট ঘুমাই একেবারে সুস্থ, ডিম লাইট কোনো কিছু জ্বালাই না। তো যাই হোক অসুবিধা আছে। তো ওদিনকার এক্সপিরিয়েন্সটা হলো ঠিক রাত 2টা থেকে 3টার সময় আমার ঘুমটা ভাঙে, এবং ঘুমটা ভাঙার পরে মনে হলো যে আমি একটা ফ্রেশ ঘুম দিচ্ছি। এবং সাধারণত রাত 11টা থেকে রাত 10টা, সকাল 10টার মধ্যে ঘুমালে মানুষের যেমন একটা হয় ফ্রেশনেস, মনে হচ্ছে আমি অনেক লং একটা ঘুম দিচ্ছি। আসলে ঘুম দিচ্ছে আমার 2-3 ঘন্টা। ওকে, আমি ঘুম থেকে উঠলাম, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে, আমি তো ঘড়ি দেখে বলছি যে ঘুম তো হয়নি আমার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি অনেকক্ষণ ঘুমেছি, আর ঘুমের দরকারই নেই আজকে। ওকে, ভালো। এবং ঘুমানোর আগে যেটা, ঘুম ভাঙার আগে যে জিনিসটা ঘটে, মজার সবচেয়ে জিনিস, ভয়াবহ জিনিসটা, সেটা তখন আমি স্বপ্ন দেখি।
আচ্ছা, স্বপ্ন দেখি শেপটা। এখন মেন তখন আমি বুঝলাম যে তাহলে এটা আমার ফিজিক্যাল প্রবলেম হতো, যেটা আমি স্বপ্ন দেখতেছি হয়তো ওই জিনিস আমার মাথায় কাজ করতেছে, যার কারণে এটা জেগে দেখছি। আসলে ওইটা নিয়ে চিন্তা, আমি হরর মুভি দেখলো, আমি তখন এনজয় করি, বাস ওটা শেষ হয়ে যায়, আমি শেষ, ফিনিশ, মাথা থেকে শেষ। এই শেপের ঘটনাটা তাই, ভয়টা আমার 2-3 দিন থাকে, তারপর থাকে না। কিন্তু থার্ড টাইমের পরে আমি আর এটা মাথা থেকে সরাতে পারছি না। তো স্বপ্নে যখন দেখি যে হ্যাঁ, স্বপ্নে কতক্ষণ ধরে দেখছি জানি না, তো দেখছি যে ওটা আছে, ওয়ালে আছে, এবং একই জায়গাটায় আমার স্বপ্নে দেখছি। ওকে, ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে আমি দেখি যে হ্যাঁ রিয়েল তাই, স্বপ্নে দেখছেন, স্বপ্নে যা দেখছি আমি তাই, সেটা ওখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবং তখন আমি সম্পূর্ণ আমার অবস্থা খারাপ, এবং আমি বাড়িতে একা, কাউকে আমি ডাকবো সেটা আমি পাচ্ছি না। আসলে ওই মুহূর্তে আওয়াজ করা বা চিৎকার করা একটা ইয়া থাকে না, মানে মনে হয় যে আমার গলা কণ্ঠ দেয়ালে দেখা একটা মানুষ ঝুলে আছে কি না, মানে তখন শূন্য ভাসছে না, জাস্ট আমার জিনিসটা এমন, সামনে একজন দাঁড়িয়ে আছে, সামনে একজন দাঁড়িয়ে আছে, একজন আছে, তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার শেপটাকে আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা হলো আমি থার্ড টাইমে আমি পুরো বুঝতে পারছি যে একজন আছে এবং সে আমার দিকেই তাকিয়ে আছে, এবং তার মানে শেপটা রিমুভ হচ্ছে না, কিন্তু সে আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার শেপটা ভ্যানিশ না। ওকে, এরকম একটা মানে সিচুয়েশন যে, এবং সবচেয়ে বেশি ভয় পাই, এবং যার কারণে আমি এখানে মেইল করতে বাধ্য হয়েছি, যেটা বেশি ভয় পাই যখন একটা মানুষ যখন 1 থেকে 2 পা সামনে এগোয়, তখন শেপটা কিন্তু পেছন থেকে একটু নিচের দিকে নামে। এবার সেম জিনিসটা কিন্তু ওরকম হয়েছে, মনে হচ্ছে যে কিছু একটা সামনের দিকে এগোচ্ছে, এবং পিছনে এই থার্ড টাইম প্রথম যে পিছনে যে ছায়াটা, সে ছায়াটা নড়ে যায়, মানে এই ফার্স্ট টাইম সে নড়লো, আপনাদেরকে অ্যাডভান্স করলো। তখন আমি বুঝলাম যে এটা কোনো মানসিক প্রবলেম না বা কোনো ফিজিক্যাল এটা কোনো সমস্যা না, এটা আমি যা দেখছি হয়তো বা কোনো আছে কোনো কিছু, এটা যে তখন আগাচ্ছে, এবং আছে ডানে বা লেফট বা রাইট, এটা মনে হয় এটা সামনের দিকে আগাচ্ছে, জাস্ট ছায়াটা নিচের দিকে নামছে, ভাসটা হচ্ছে মানে সামনের দিকে সে আগাচ্ছে। ওটা দেখে আমার তখন ভয় লাগে, এবং তখন আমি মনে করি যে আজকে হয়তো কিছু হবে আমার সাথে, জাস্ট কিছু একটা হবে আজকে, হয়তো বা থার্ড টাইমে আমাকে একদম ছাড়বে না বা কিছু একটা করবে। আমি তো মনে মনে আল্লাহ করছি যে এটা সরে যাক, এবং আর কখনো যেন এটা না আসে। তো যাই হোক, তো সবচেয়ে কি বলবো, ফর্চুনেটলি সে আমার কখনো ক্ষতি করেনি, 3 বার সেদিনও ক্ষতি করেনি। তবে ওটা তাহলে কি হলো, মানে এগিয়ে আসতে সেদিনও ক্ষতি করে নাই, এগিয়ে আসতে আসতে জাস্ট ফোল্ডিং হয়ে পড়ে গেল মাটিতে, জাস্ট একটা মানুষ ফিট হয়ে গেল মাটিতে, ধাম করে পড়ে যায়, ঠিক সেম। আমি এটা অর্থ বুঝলাম না যে এটা কি হচ্ছে। তো ওইটা যখন পড়ে গেল, ওটা যখন ভ্যানিশ হয়ে গেল, পড়ে যাওয়ার কি মাটি নিচের সাথে মিশে যায়, ওখান থেকে যায় না, মাটিতে পড়ে যায়। তারপর আমি পালিশ বা আমার তার আমার প্যান্ট এগুলো জাস্ট নড়াচ্ছি যে ওটার কোনো শেপ কি পড়ছে বলে না, কোনোটা শেপ ওখানে পড়ার কোনো চান্স নেই। তো এটা কি আপনি এখনো ডিসকভার করতে পারছি না এটা কি। অলরাইট, আমরা শুনলাম এবং ব্যাপারটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে বা যাই থাকুন এখন, আপনার ইচ্ছা করলে আমাদের SMS করে জানাতে পারেন, শাউট লিখে SHOUT, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা শেষ করব আমাদের আরেকজন যিনি আমরা মাঝখানে থামিয়ে দিয়েছিলাম, সেই ভাইয়া, তার ছোট 2-1 ঘটনা আছে, সেই ঘটনা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। ভাই, আপনি মাঝখানে আপনি আরেকবার আপনার নামটা বলবেন, আসলে অনেক গেস্ট তো নামগুলো সবাই গুলিয়ে ফেলছে। হ্যাঁ, আমি 2-3টা ঘটনা আছে। 1 সেকেন্ড, আমরা মনে হয় জি, হ্যাঁ, তো আমার লাস্ট 2-3টা ঘটনা আছে যেটা মানে হচ্ছে, যেমন আমি একটা ঘটনা বলতে গিয়েছিলাম, আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা সব গেস্টরা চলে গেছে, আমরা গিফটের প্যাকেটগুলো খুলছি, আমি আমার রুমে বসে আছি। সো আমার ওয়াইফ যে ওয়ালটাতে বসেছে, ওই ওয়ালটার অপোজিটে আর কিছু নাই। দ্যাট মিনস ওখানে আমার রুমের এসির কন্ডেন্সারটা আছে, ওখানে একটা মানুষ দাঁড়ানোর মতন কোনো স্কোপ নাই। ওকে, বাট ওইখান থেকে রাত বাজে তখন 1:30, ইনফ্যাক্ট 1টার উপরে বাজে। ইন দ্য মিন টাইম আমরা সবাই হঠাৎ করে আমরা স্টাক হয়ে গেলাম। কেন? আমরা দেখলাম দেয়ালে পরপর 3 বার ধুপ 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 করে 3টা কেউ জোরে জোরে থাপ্পড় মারলে যেভাবে আওয়াজ হয় অপোজিট সাইড থেকে, আমাদের দেয়ালটা কিন্তু অনেক আগের 10 ইঞ্চি ওয়ালের, জোরে জোরে মারছে। 10 ইঞ্চি ওয়ালে কিন্তু মানে এক সাইড থেকে মারলে এক সাইডে যেতে সময় লাগে বা পৌঁছতে একটা লাগে, বাট এটা খুব আমরা স্পষ্ট শুনলাম।
ধুপ ধুপ ধুপ। এবং এটা আপনি একা না, সবাই আমার ওয়াইফ যে পাশে বসছিল সেই পাশে আমাদের সাথে আমার মা ছিল, তারপরে আমার বোনরা ছিল, তাদের হাজবেন্ড ছিল, আর বাচ্চারা যারা ছিল ওরা তো সবাই ঘুমাই গেছে। আমরা সবাই শুনলাম এবং কয়েক মুহূর্ত আমরা যে একে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকলাম। মানে এই ব্যাপারটা নিয়ে মনে হয় আপনার ফ্যামিলিতে মোটামুটি আমরা এটা ইউজ টু হয়ে গেছি আর কি। এই একটা ঘটনা। তারপরে আমি ছোট্ট আমার লাস্ট যে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে আপনার আমাদের রোজার ঈদের আগের ঘটনা, সেটা আমি বলছি। তার আগে আমাদের যে ওই যে কাজের মেয়েটা ছিল, আমরা তাকে সালেহা আপা বলে রাখতাম। এই আপাটা একদিন সেই সময় আমরা তখন থাকতাম শান্তিনগরে, তো লিবারেশন পিরিয়ডের পরপর, তো ওই সময় গভর্নমেন্ট কোয়ার্টার, তো ওই সময় একদিন সন্ধ্যার সময় আমার ওই সালেহা আপা আটকাতে গেছে, জানলাটা আটকাইতে গেছে, তার হাত আর ভিতরে ঢুকতেছে না, আজান দিচ্ছে, ইন দ্য মিন টাইম তার হাতটা ভিতরে ঢুকতেছে না। আমার আম্মাকে ডাকতে হচ্ছে চাচি আম্মা বলে, তো বলতেছে যে চাচি আম্মা আমার কি যেন হয়েছে, আমার হাত আমি ভিতরে নিতে পারতেছি না। তা আম্মা তো বুঝতে পারছে কিছুটা, তো মাগরিবের আজান হচ্ছে, তো ইন দ্য মিন টাইম আমার আম্মা গেল, যায় ওর গায়ে হাত দিল, দেওয়ার সাথে সাথে ও কেমন জানি পুরো শরীরটা আম্মার উপরে ছেড়ে দিল। তখন আমার বুঝছে যে সামবডি কিছু একটা হয়েছে, তো আমার তাড়াতাড়ি আম্মার হাত ঢুকিয়ে জানলাটা আটকে দিল ওকে, তারপরে ঘরে নিয়ে এসে পানিটা নিয়ে ছিটা দিল, তারপর সে মোটামুটি সুস্থ হয়। এরকম আরেকটা এই ঘটনাগুলো হয়েছে। আমাদের বাসার সামনে একটা নিম গাছ ছিল, আম্মা ওখানে প্রায় দেখতো একটা সাদা একটা অবয়ব ওখানে দাঁড়িয়ে আছে নিম গাছের উপরে, একটা মানুষ দাঁড়ানোর মতন কোন স্কোপ নাই, সেটা সম্ভাবনা একটা নিম গাছের উপরে। এবং এই জিনিসটা দেখতো আব্বা যখন নামাজ পড়তে বেরোতো ওই সময়। আমি আমার ফ্রেন্ডের যে ঘটনাটা বললাম, সেও বলেছিল নিম গাছে, মানে ওই যে গাছের উপরে, নিম গাছে যাই না আমি, গাছের উপরে দাঁড়িয়ে থাকতো বা গাছের উপরে বসে থাকতো। এই ব্যাপারগুলো খুব অদ্ভুত। এবং আমি অনেকগুলো ইমেল পেয়েছি, সেই ইমেলের মধ্যে এই টাইপের অনেকে লিখেছেন যে গাছের উপরে বসে থাকতে দেখেছেন, বা উঁচু কোনো জায়গায় ওঠা সম্ভব না এরকম জায়গায় বসে আছেন, পুরনো কোনো দেয়ালের বা পুরনো কোনো বাড়ির ছাদে বসে আছেন, এই ব্যাপারগুলো কিন্তু ঘটে। তারপর কি হলো? আব্বা যখন সকালে আব্বা বেসিক্যালি মর্নিং ওয়াক করে, ওই সময় যখন যায়, ওই সময় আম্মা গেট পর্যন্ত আগে দিতে গিয়ে তখন দেখে যে আম্মা যখন গেটে আব্বা চলে গেছে, তখন আম্মা ব্যাক করে দেখে যে কোথাও কোনো বাতাস নাই, ওই নিম গাছটার ওখানে গাছটাকে শুয়াই ফেলতেছে, এরকম একটা মানে একটা ঝড় হয়ে যাচ্ছে ওই গাছটার উপর দিয়ে। এবং আম্মা লক্ষ্য করলো যে গাছের উপর একটা সাদা একটা মানুষের একটা অবয়ব। আম্মার কোনো দিকে জাস্ট ওই 7 জনেরই হয়তো বা তারা একজন আসছে যে এসে জানান দিচ্ছে, মেজবু আমার আব্বা হচ্ছে মেজো, তাকে পছন্দ করে, ওই জন্য তাকে বারবার দেখায়। তো লাস্ট যে ঘটনাটা আমাদের কেয়ারটেকার ঈদের আগে, সে দেখলো আমরা যেখানে থাকি, আমাদের 4 তলায় থাকি, ও আমাদের কেয়ারটেকারটার ও আমাদের পোর্শনটাতেই থাকে। আচ্ছা, ওর কাছে মেইন গেটের চাবিটা থাকে, তো রাত্রেবেলা ও পানি টানি টানে, এটা সেটা করে, ওই জন্য চাবিটা থাকে। হঠাৎ করে আমাদের গেটের সামনে আম্মার গেটের সামনে, আম্মার গেট একটা আমার গেট একটা, একই ফ্লোরে আম্মার গেটের সামনে একটা টব আছে, টবের ওখানে তার রাত্র সে বলতে পারে না কয়টা বাজে, সে আনুমানিক বলছে যে ভাই 2-3টা মতন বাজে। তো ওই সময় সে দেখলো একজন অনেক লম্বা একটা আলখেল্লা পরা, সাদা দাড়ি, খুব সুন্দর দেখতে, মাথায় টুপি, দাড়ি, আলখেল্লা, ওই যে হজে যে আলখেল্লাটা পরা হয় বলা হয় জুব্বা, যেটা ওইটা পড়ছে, পরে ওর দিকে তাকায় তসবিহ গুনতেছে, চেহারা খুবই সুন্দর। ও তাকায় কয়েক সেকেন্ড দেখে ওর সাথে সাথে ওর মানে যে কাঁথে শুয়েছিল সেই কাঁথটা চেঞ্জ করে অন্য কাঁথে শুয়েছে, যাতে সে দেখতে না হয়। সে আবার সে কিছুক্ষণ পরে আবার ওই কাঁথা থেকে ঘাটটা ঘুরিয়ে দেখলো, ওই লোকটা তখনও দাঁড়ায় আছে, তসবিহ পড়ছে। তারপরে সে কোন রকমে রাতটা পার করে, কিছুক্ষণ পরে সে ফিল করে যে ফজরের আজান দিচ্ছে, এরপরে তাকায় দেখে সে আর দেখেনি। পরের দিন আম্মাকে বললো, তো আম্মা বলার পরে যে বললো যে যা দেখছো ভালো দেখছো, সো এটা নিয়ে আর কাউকে কিছু বললো না তুমি। তো ইনফ্যাক্ট ওই তারা, আমি জানি না তাদের এক্সিস্টেন্স, তারা কিন্তু আমাদেরকে এই পর্যন্ত কোনো ক্ষতি করে নাই। এবং আমার আম্মা অনেক সময়, আমি যখন এগুলো আমার ফ্রেন্ড সার্কেলে বা আমার সবাইকে যখন আমি ইন্টারেস্টেড, একটা যখন আড্ডাতে বসি, ফ্যামিলি গ্যাদারিং বা ফ্রেন্ডস গ্যাদারিং এ বসি, তখন এগুলো যখন বিভিন্ন প্রসঙ্গ আসে, এগুলো যখন বলতে চাই, আম্মা দেখি যে রাজি হয় না, যে তুমি এগুলো বলো না। তো আমি ইনফ্যাক্ট
সেই জন্য আপনি হয়তো আপনার নাম টাম কোনো কিছু হয়তো বলতে চান। আমি আম্মাকেও না বলে আসছি আর কি আজকে, এই আর কি। হ্যাঁ, এবং মানে কি বলবো যে আমি যেটুকু বলবো যে আপনি খুব কায়দা করে আজকে নিজের বাসায় না থেকে শ্বশুর বাড়ি থেকে আমাকে বলছেন। আমি মহাখালী থেকে। হ্যাঁ, সেটাই। তো এখন সেটা হচ্ছে যে মানে যদি কোনোদিন মানে এরকম কোনোদিন কি হচ্ছে যে মানে আপনি কি কখনো চান যে আপনার সামনে এরকম কোনো কিছু আসুক? তার মানে আপনার নিজের খুব ভয় লাগে? না, আমি চাই না, বাট আমি ফ্যামিলিগত ভাবে মানে অভ্যস্ত হয়ে গেছি। বাট এগুলো কিন্তু আমাদের বংশে মানে ছেলেদের সামনে যতখানি না ওরা এক্সপোজার হয়, আমাদের বংশে মানে আমাদের ওয়াইফদের, আমার চাচি, আমাদের জেনারেশনের আমাদের ওয়াইফ বা ভাবি যেটাই হোক, ওদের সামনে ওরা বেশি বেশি ধরা দেয়। মানে আমার ওয়াইফ ওই একবারই ফিল করছে, যেটা হচ্ছে আপনার ওই যে ফার্স্ট অ্যানিভার্সারিতে, ওই দেয়ালের ওই সাইডটাতেই মানে ওর পিঠের বরাবরই 3টা সাউন্ড হয়েছে, যেটা কখনো ওইখানে কোনো দাঁড়িয়ে কেউ লোক দাঁড়িয়ে সম্ভব না। তো আপনাদের ফ্যামিলির সাথে এরকম ঘটনা, আপনি বলে যে আপনাদের ফ্যামিলির প্রত্যেকের সাথে এরকম ঘটনা জড়িয়ে আছে, তো অনেকেই মানে আমি জানি না, মানে আমি কোনো কিছু প্রমাণ করতে যাচ্ছি না, তারপরে আমি যেটা বলছি যে অনেকেই মনে করেন যে আসলে এরকম কিছু আছে কিনা। মানে আপনাকে যদি জিজ্ঞেস করি, মানে একদম ব্যক্তি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আসলেই আপনার কি মনে হয় আসলেই এই ধরনের জিন, আমরা বলি জিন সম্প্রদায়, এরা আমাদের মাঝে আছে, এই সন্দেহ তো অবকাশ নাই, কিন্তু এই সমস্ত ঘটনা যে তারা ঘটায় বা মানুষের সামনে দেখা দেয়, এই ব্যাপারগুলো যে ঘটে, এটা আপনি কি নিজে বিশ্বাস করেন? আমি একজন মুসলিম হিসেবে অবশ্যই আমি বিশ্বাস করি। সেটা তো বিশ্বাস করেন, কিন্তু এক্সিস্টেন্স আছে। হ্যাঁ, যা মানে মানুষ যে দেখে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? জিন তো আছেই, কিন্তু মানুষজন যে দেখতে পারে বা যে কেউ যে কোনো সময় এক্সপেরিয়েন্স করতে পারে, এটা কি আপনি বিশ্বাস করেন? আমি যদিও দেখি নাই, বাট আমি তো ফিল করছি তাদের একটা তারা যে আসছে আমার সামনে, এই জিনিসগুলো ফিল করছি। বাট আমি ফিল করি যে হ্যাঁ, এটা মানুষজন দেখে, কারণ এটা আমরা পবিত্র কোরআনই আছে, ওদের মানে প্যারালাল এক্সিস্টেন্সটা এটা ওখানে উল্লেখ আছে। আমরা ওদেরকে দেখে আসলে অ্যাকচুয়ালি আমরা কেন ভয় পাই বা একটা স্ক্যাটার্ড হয়ে যাই, হয়ে যায়, একটা উইয়ার্ড সিচুয়েশনে পড়ি, এটা উচিত না। বাট আমরা আমাদের পবিত্র কোরআনই আছে যে আমরা আশরাফুল মাখলুকাত, ওদেরকে দেখে আমাদের ভয়ের কিছু না, আমরা ওদের থেকে আমরা ফার আমরা সুপিরিয়র ওদের থেকে। রাইট। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট করে অনেক কিছু ম্যানেজ করে আপনাকে আসতে হয়েছে, মানে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবং আমরা যে ডেকেছি সঙ্গে সঙ্গে আপনি সাড়া দিয়েছেন। এবং আমার একটু বলে নি, আমার ওয়াইফের আরো বেশি ইন্টারেস্টেড। বেসিক্যালি আমি আপনাদের এই প্রোগ্রামটা সম্পর্কে জানতাম না, আমার ওয়াইফে আমাকে উদ্বুদ্ধ করছে, ইমেইলে লিখেছিলেন সেটা। তো ওর আসার কথা ছিল, আমার 3 বছর একটা মেয়ে আছে, তো ওর জন্য যাই হোক ওকে আসলে হয়তো বা একটু সমস্যাই হতো। তো ভাবি আপনাকেও থ্যাংকস জানাচ্ছি যদি আপনি শুনে থাকেন এই মুহূর্তে, যে আপনার কারণেই আমরা পেয়েছি। এবং আজকে অসংখ্য মানুষ আমাদেরকে SMS করে জানাচ্ছেন যে ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভয় লাগছে তারপরও ভালো লাগছে, ভয় লাগছে তারপরও ভালো লাগছে। এটা শুধুমাত্র আজকে যারা এখানে উপস্থিত ছিলেন, কষ্ট করে আমাদের মাঝে এসেছিলেন, তাদের কারণেই সম্ভব হয়েছে। এবং যারা যারা এসেছিলেন, প্রথম 2জন বন্ধু বাঁধনদের ঘটনাটা আমরা শুনেছি, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এখন এই পর্যন্ত এখানে আছেন, খালেদ ভাইকে ধন্যবাদ। আপনারা যারা এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, আপনাকেও ধন্যবাদ। আশা করছি যে যারা শুনছিলেন এতক্ষণ, আপনার নামটা আরেকবার বলবেন? শাহিন, আপনাকে ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে শুনছিলেন, তাদেরকে আর কষ্ট দিব না, বরং বলবো যে আপনাদের রাতটা অনেক সুন্দর যাক, সামনের দিনগুলো অনেক সুন্দর হয়ে আসুক আপনাদের জীবনে, সেটাই আশা করব। আপনারা যারা ইমেল পাঠিয়েছেন এতক্ষণ কষ্ট করে, যারা SMS পাঠিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি এখনো সোহাগ, ইনাম, সাইমা, অমি, ইমতিয়াজ, কবির, জোনায়েদ, সাজ্জাদ, ফরহাদ, জেরিন, আসিফ, তারপরে এছাড়াও দেখতে পাচ্ছি যে জুয়েল, তারপরে বৃন্ত, সনি, সজীব সহ অনেকে আমাদের সাথে জয়েন করেছেন। অনেক নতুন নাম, অনেক কিছু। এবং আমি অবশ্যই আপনাদের কথা দিচ্ছি যে এই SMS গুলো আমি সযত্নে রাখবো, যাতে আগামী সপ্তাহে আপনাদের সামনে SMS গুলো নিয়ে আসতে পারি বা তুলে ধরতে পারি। এন্ড স্টে টিউন টু রেডিও ফুর্তি। সবসময় রেডিও ফুর্তির সঙ্গে থাকবেন, বেশি বেশি করে ভূত FM এর জন্য নিজেদের মনে সাহস সঞ্চয় করবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আর যারা SMS পাঠাতে চান, তাদেরকে তারা তো নিয়মটা জানেন, আর আজকে SMS পাঠিয়ে তেমন আর কোনো লাভ নেই। তবে ইমেইল করে, যারা বিশেষ করে ইমেইল করতে বলবো তাদেরকে, যারা বড় ঘটনা শেয়ার করতে চান এবং যারা বেসিক্যালি আমাদের শোতে আসতে চান এবং লাইভ আপনার এক্সপিরিয়েন্স শোনাতে চান সমস্ত লিসনারদেরকে, তাদের জন্য বলছি আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত FM, BHOOT, ভূত
radio Furti RADIOFOORTI Furti.fm এখানে আপনাদের ইমেল গুলো সেন্ড করতে পারেন আমাদের কাছে। সেই ইমেল থেকেই আজকে যারা যারা গেস্ট এসেছিলেন প্রত্যেকেই ইমেলের মাধ্যমে এসেছিলেন এবং ইমেলে আপনাদের গল্পগুলো বা ঘটনাগুলো আমরা জানতে পারি এবং সেইভাবে আপনাদেরকে আমরা এখানে নিয়ে আসি, সিলেক্ট করি সেভাবে। সো আপনারা বেশি বেশি করে ইমেল পাঠাবেন আমাদেরকে। আমাদের চমৎকার ইমেল পাঠিয়েছেন আরো অনেকেই, তাদের আমি নাম বলতে পারি নাই সময়ের অভাবে। সেটা আমাদেরকে আনোয়ার শাহাদাব, আপনার ইমেল আমাদের অনেক ভালো লেগেছে। আমাদেরকে ইমেল করেছিলেন হান্নান নয়ন, আপনার ইমেল আমাদের অনেক ভালো লেগেছে। আমাদেরকে ইমেল করেছিলেন মেহেদি রিভান, আপনার ইমেল আমাদের অনেক ভালো লেগেছে। রাসেল আল সালেহিন, আপনার ইমেল অনেক ভালো লেগেছে। আলিফ, আপনার ইমেল অনেক ভালো লেগেছে। সজীব মাহমুদ খান, আপনার ইমেল অনেক অনেক বেশি ভালো লেগেছে। এবং এরকম ইমেল কিন্তু আমরা রেগুলার অসংখ্য পাচ্ছি আপনাদের কাছ থেকে। সুতরাং হয়তো সবাই শোতে আসছেন না, এছাড়া আমি দেখতে পাচ্ছি যে ডিজে লিমন, তারপরে শাহ আরিয়ান, তারপরে তুষার রহমান, আপনাদের ইমেলগুলো আমাদের অনেক ভালো লেগেছে। সো ইমেল করবেন, রেডিও ফুর্তির সাথে সবসময় থাকবেন এবং চেষ্টা করবো আপনাদেরকে নতুন ধরনের এক্সপেরিয়েন্স দিতে আগামী সপ্তাহে, এবং চেষ্টা করবো আমরা সবাই মিলে আবার আগামী শোটা একসাথে এনজয় করতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, কারণ ফুর্তি থেকে আপনাদের একটা